বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্টে যখন দেখেছিলাম আমি বুয়েটে পড়তে পারবো না, তখন আব্বু আম্মুর চেয়ে আমার মন খারাপের আকাশটাই বেশি কালো হয়েছিল। আমাদের ফ্রেন্ড সার্কেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল দুনিয়ার সবচাইতে খ্যাত ইউনিভার্সিটি। আমার সবচেয়ে কাছের কিছু বন্ধু না পেরে ভর্তির আবেদনপত্র উঠিয়েছিল, কিন্তু বেশিরভাগ ফর্মই নেয়নি। পরে অবশ্য বুঝেছি একটা ইউনিভার্সিটি কখনো খ্যাত হয় না, কখনোই না। আসলে খ্যাত হয় মানুষগুলো বুদ্ধিবৃত্তিক বধিরতার কারণে। যাই হোক, খ্যাত আর গাধা বলেই হয়তো সমাজের চোখে নাম করা কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম না। শেষমেশ চান্স হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমার প্যাশন, স্কিল সবই ছিল ফিজিক্যাল সায়েন্সে। ইচ্ছা, ভালোবাসা আর প্রবৃত্তিও। স্বাভাবিকভাবেই ফিজিক্যাল সায়েন্সে পছন্দের কোনো সাবজেক্টেই চান্স পেলাম না। বায়োলজি ছিল আমার দুই চোখের বিষ। মেয়েলি সাবজেক্ট বলে আজীবন ঘেন্না করেছি সাবজেক্টটাকে। এতই অহংকারী ছিলাম আমি, অবশ্যই এখনও আছি। সেজন্যই হয়তোবা ভর্তি হতে হলো একেবারে বায়োলজিক্যাল সায়েন্সেই। এটা কোনো জীবন। গিয়েই দেখা হলো এক বন্ধুর সাথে। 2 বছর পর দেখা। এর মাঝে কোনো যোগাযোগ ছিল না। অ্যাডমিশন টেস্টে সেও প্রথম দিকেই ছিল। ইচ্ছে মতন যে কোনো সাবজেক্ট নিতে পারবে। কুশলাদির পর জিজ্ঞেস করলাম, কিরে কোন সাবজেক্ট নিবি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। ভাবলাম এইটা আবার কি? কোনো আইডিয়াই ছিল না সাবজেক্টটা সম্পর্কে। আর দুই চোখের বিষ বায়োলজিই তো। একটা সাবজেক্ট নিয়ে পড়লেই তো হয়, কি আছে জীবনে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে অনেকটা ফাজলামি করেই ভর্তি হয়েছিলাম। এমনকি জানতামও না এই সাবজেক্টে কি পড়াবে আর কি পড়াবে না। বুয়েটে চান্স না পাওয়ায় তখন আমার জগৎটাই বিষাদগ্রস্ত। কিচ্ছু ভাল লাগে না। এই হতাশা আমার ভেতরে জীবন্ত শেষ এই টাইপের একটা ফ্যাতফ্যাতে অনুভূতির জন্ম দেয়। আমাকে বায়োলজি কেউ কোনোদিন অসাধারণভাবে পড়ায়নি। যেহেতু বায়োলজি কেউ কখনো মাথার ভেতরে সেরকমভাবে ঢুকিয়ে দেয়নি, তাই এই জিনিসটা ভালোও লাগতো না, ফিলও করতাম না। ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স আর ম্যাথের উত্তেজনা ছেড়ে বায়োলজির মতন বোগাস সাবজেক্ট, ধ্যাত। বন্ধুর মুখে শুনেছিলাম মাইক্রোবায়োলজি আর বায়োকেমিস্ট্রি চাকরির বাজার হিসেবে সবচাইতে অসাধারণ সাবজেক্ট। দুটোর মধ্যে যেটা ইচ্ছা সেটা নিতে পারি, চয়েস আমার। কিন্তু কি আসে যায়, লাইফ তো এমনিতেই অর্ধেক শেষ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়েই না হয় বাকিটা ধ্বংস করে দিই। এরপর চোখ মুখ বন্ধ করে সেই বিষই হাতে তুলে নিলাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। ভার্সিটিতে যখন ভর্তি হই তখন আমি বেশ গাঢ় লিকারের নাস্তিক। বাপু, খুব কড়া নাস্তিক ছিলাম। চারপাশের ধর্মান্ধদের সাথে বেশ কথা হতো। কথা না, আসলে কথা কাটাকাটি হতো। ধর্মান্ধগুলো আবার কথা বলে নাকি? যুক্তিতে তারা কখনোই আমার সাথে পেরে উঠত না। শেষে নিজের বিশ্বাস বাঁচাতে এই বিষয়ে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিত। ফলাফল আমার দাঁত কেলানো অহংকারী বিজয়ী ও হাসি। আরেক দল ছিল ধর্মমূর্খ। নিজেকে একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী দাবি করে, অথচ সেই ধর্মের গ্রন্থ কোনোদিনও বুঝে পড়েনি, অনুসরণ করেনি, ভণ্ডামি করে শুধু। আর দিন শেষে বলে সে নাকি অবশ্যই স্বর্গে যাবে। এ আবার কেমন কথা বাপু? আমার পেছনে বেটা নাস্তিক মুরতাদ কোথাকার বলে টিটকারি করবে, অথচ সামনে এসে একটা কথা বলারও সাহস পায় না। এইসব কাওয়ার্ড আর অন্ধবিশ্বাসী দেখতে দেখতে ধর্মের প্রতি ঘেন্না আর নিজের ভেতরের অহমিকা বেশ ধারালো হয়ে উঠেছিল দিনের পর দিন। সবার ভেতরে শুধু নাস্তিক মুরতাদদের জন্যে বুক ভরা ঘেন্নার পাহাড়, অথচ তাদের সাথে সুন্দর করে কথা বলার সৎসাহস, গভীর পড়াশোনা কিংবা আন্তরিকতা বেশিরভাগ মানুষেরই ছিল না, এখনও নেই। সবার একটাই জীবন, নিজেকে কেন্দ্রে রেখে সেই জীবন ঘুরতে থাকে।
আত্মতৃপ্তির ঢেঁকুরের জোরালো আওয়াজ শোনা যায়। আমার চরম উগ্রতা আর অহংকারী পরিচয় আমার সতীর্থরা হাড়ে হাড়ে জানে। ভার্সিটির ক্লাস শুরু হলো। সবার সাথে বেশ ফাজলাম করতাম, হি হি হাহা করতাম সারাদিন। ছেলে মেয়ে সবার সাথে চুটিয়ে আড্ডা আর ঘোরাঘুরি হতো। বন্ধুদের জয়গান আর তীব্র টানে আমি তখন বিভোর। যাওয়া আসার পথে শাটল ট্রেনের কোনায় উদ্দাম গান গাওয়া, সিগারেটে জোরসে টান আর বন্ধুত্বের ফান। আহ, এই তো জীবন। আর কি চাই জীবনে? না, কখনো মদ গাঁজা ছোঁয়া হয়নি, ইভটিজিং করিনি, কিন্তু এর বাইরের 16 আনা উগ্রতা আর অহংকার আমার চোখে মুখে খেলা করত। এখন যে করে না সেটা বুকে হাত দিয়ে কি করে বলি? আর পড়াশোনা, ভার্সিটির পড়াশোনা আর কি? ক্লাসে ঘুমাও, অন্তত ঝিমাও, আর যদি মানুষ হও তাইলে যাওয়ার দরকার নেই, বাসাতেই ঘুমাও। তারপর নোট বানাও বা খোঁজো, পরীক্ষার আগে ধুমিয়ে 1 মাস পড়ো আর মার্কস কোপাও। এখানে সত্যিই কিছু শেখা হয় না, জ্ঞানার্জনের বালাই নেই এখানে। তাই সত্য কোনো জ্ঞানের আলোই কারো জীবন বদলে যায় না, অন্ধকার থেকেই যায়। কেবল ভালোভাবে পাশ করে কিছু স্কিল গজিয়ে পুঁজিবাদী সমাজে একটা দাস রোবট হিসেবে পরিণত হয়ে লোক সমাজের বাহবার পুঁজো নৈবেদ্যর ডালা সাজিয়ে চেনা কোনো পথে ক্যারিয়ার গড়বার জন্যে জাস্ট কিছু তথ্য ঢোকাতে হয় মাথায়। মাঝে মাঝে গবেষণার নামে চোখ বুজে রেখে হালকা একটু নাড়াচাড়া করে রেখে দিতে হয়। আর আত্মিক জীবন পড়ে থাকে শ্যাওলা জমা ডোবার মতো, স্রোতহীন, আলোহীন, ঘুটঘুটে অন্ধকার। রেজাল্ট ভালো হলেই সমাজের চোখে আমি খুব মেধাবী, আর খারাপ হলেই তোকে দিয়ে কিচ্ছু হবে না, এই বলে সবার সে কি জোর স্লোগান। বিগত 15 বছরের মেধা, কষ্ট, অধ্যবসায় সব যেন ফালতু হয়ে যায় সমাজের চোখে, আর ভেঙে দেয় বেশিরভাগ শিক্ষার্থীর জীবন। কি অমানবিক আর জঘন্য! স্বাভাবিকভাবেই আমাকে নিয়েও আমার মধ্যবিত্ত বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল। ছোটবেলা থেকে ভালো ছাত্রের তকমা গায়ে নিয়েও বুয়েটে চান্স না পাওয়া, ধর্মহীন জীবনযাপন এবং শেষে ইচ্ছে করে একটা অজানা সাবজেক্টে ভর্তি হওয়া আব্বু আম্মুকে খুব খুব কষ্ট দেয়। তারা এতই কষ্ট পেয়েছিলেন যে আমার সাথে কষ্টে ঠিকমতো কথাই বলতে পারতেন না। আব্বু আম্মুকে খুব ভালোবাসতাম বলে আমারও কষ্ট লাগতো খুব। প্রথম বছরটা জিদ করে ভালো মতো পড়ে অসাধারণ একটা রেজাল্ট করবই, এই ছিল টার্গেট। ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্টটা আব্বু আম্মুকে জানানোর পর তাদের চেহারায় যে আনন্দ দেখেছিলাম তা আমি কোনোদিনই ভুলব না। বাবা মাকে ভেতর থেকে খুশি করতে পারার আনন্দটাই জীবনের সবচেয়ে বড় আনন্দ। এই একটা জিনিস পেলে জীবনে আর বড় কিছু লাগে না বাঁচার জন্যে। যাই হোক, আমার ভালো ছাত্রত্বের ব্যাচ সমাজ আমাকে ফিরিয়ে দিল। শুরু হলো আমার সিলেবাস বর্জন কর্মসূচি। ছোটবেলা থেকে খুব বই পড়তাম আমি। পাঠ্য বইয়ের বাইরের প্রতিটা বইয়ের সাথেই আমার নাড়িভুঁড়ির বাঁধন। আমি বই পড়ি, খাই, পান করি, ঘুমাই। বার্ট্রান্ড রাসেল, হুমায়ুন আজাদ, আরজারি মাতুব্বর, রিচার্ড ডকিন্স আর জাফর ইকবালের অন্ধভক্ত এই আমাকে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে মলিকিউলার বায়োলজি আর বায়োকেমিস্ট্রি পড়তে হয়েছিল। মলিকিউলার বায়োলজি সেই রকম মজা লাগতো, আর বায়োকেমিস্ট্রি ছিল জম। আমার বায়োকেমিস্ট্রির ভয় দূর হয় সহপাঠী দীপেশ দাসের হাত ধরে। এত ট্যালেন্ট একটা ছেলে আমি আমার জীবনে দেখিনি। তবে ঘুণে ধরা এই অন্ধকার সমাজের মার্কস সিস্টেমের কোনাগলিতে সে ঠিক ঠিক ধরা খেয়েছে, আর তার হাত ধরে একসময় আমিও বায়োকেমিস্ট্রির প্রেমে পড়লাম। টেক্সট বুকের পাশাপাশি বাইরেও মলিকিউলার বায়োলজি আর বায়োকেমিস্ট্রির যা বই পেতাম গোগ্রাসে পড়তাম আর হাঁ হয়ে যেতাম। মলিকিউলার বায়োলজি আর বায়োকেমিস্ট্রি আমাকে কোষের জগৎ চিনিয়েছিল, সেই জগতের নিয়মকানুন আর গণিত শিখিয়েছিল।
কোষ আর কোষের ভিতরের সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন, প্রতিটা ডিজাইনের পেছনের উদ্দেশ্যর হাতছানি, কমন সেন্স আর দর্শন আমাকে এত এত ধাক্কা দিত যে আমি আরও পড়তাম। ইন্টারনেটে ঢুকে ভিডিও দেখতাম আর বুঝতে চাইতাম। আমার একলা জার্নি, একলা পথ চলা, ব্যাকটেরিয়ার বাই বাই করে ঘুরতে থাকা লেজ আর মাইক্রোটিউবুলের রেল লাইন আমার মাথাকে ঘুরিয়ে মারত। এ যেন নিজের মাঝেই আরও বিলিয়ন বিশ্বজগৎ। এত এত ডিটেইলের আমি কিছুই জানতাম না, কিছুই না। রিচার্ড ডকিন্সের পপুলার সায়েন্সের বইগুলোকেই ঈশ্বর মেনে পড়তাম আর নিজে সব জেনে ফেলেছি মনে করতাম। মলিকিউলার বায়োলজি আর বায়োকেমিস্ট্রি পড়তে পড়তে আমার গভীরে গাঁথা অহংকার ধীরে ধীরে সরে গেল। অন্তত আমার তেমনই ভাবতে ভালো লাগে আর কি। এত এত ডিজাইন, অসাধারণ সব মলিকিউলের সুনির্দিষ্ট সব কাজ, সুনির্দিষ্ট উদ্দেশ্যপূর্ণ নিয়তি, বারবার শুধু একজন ট্যালেন্ট মেকানিকের দিকেই আঙুল তুলে দেখাচ্ছিল আমাকে। অনেক অনেক দেরিতে হলেও বুঝলাম একজন মেকানিক আছেন, থাকতেই হবে। সেই মেকানিকের ক্রিয়েটিভ আর্ট আর সুপিরিয়র ডিজাইন এই তো চোখের সামনেই দেখছি, বুঝছি। কিন্তু পরিচয় তবে কোথায় পাবো? সবাই বলে মেকানিক নিজেই নাকি তার পরিচয় দিয়ে যুগে যুগে পাঠিয়েছেন মানুষের কাছে, যাতে মানুষ তাকে চিনতে পারে, কাছে যেতে পারে। মানুষ এগুলোকে ধর্মগ্রন্থ বলে। অগত্যা কি আর করা, সেখানেই ঝাঁপ। বেদ, বাইবেল আর কুরআনে সত্য খোঁজা শুরু হলো। দাবি করা ধর্মগুলোর রাফ ইংরেজি অনুবাদ আর ইউটিউব লেকচারে চোখ গুজে থাকতাম খ্যাপার মতো। সকালে লাশের মতো তীব্র ঘুম, নয়তো রাত জাগা লাল চোখ নিয়ে মাঝে মাঝে ক্লাসে ঢু মেরে পার্সেন্টেজ বাঁচানো। এত সব পাগলা খাটুনির পরেও শান্তি লাগতো। শুধু নিজেকে বোঝাতাম, এই তো আরেকটু সামনেই পাবা। সত্য যেখানে পাবো সেখানেই যাব, এই ছিল আমার জেদ। মুসলমানের ঘরে জন্ম হলেও হিন্দু বা খ্রিস্টান হয়ে যাব যদি সেখানেই আলটিমেট সত্য পাই। যদি বিকৃতির প্রমাণ আর কন্ট্রাডিকশন না পেতাম, হয়ে যেতামও সত্যি। মনে আছে একদিন মাটিতে মাথা ঠেকিয়ে বলেছিলাম, ও আল্লাহ, আমি জানি না তুমি সত্যিই আছো কিনা। তুমি যে আছোই সেটাও জোর গলায় বলতে পারি না, আবার তুমি নেই তাও বলতে পারি না। আমি জাস্ট জানি না, কিচ্ছু জানি না। যদি তুমি সত্যিই থেকে থাকো তাহলে আমাকে পথ দেখাও প্লিজ। তুমি যদি আসলেই থেকে থাকো তাহলে তোমাকে চেনাও প্লিজ, প্লিজ, প্লিজ। মলিকিউলার বায়োলজির হাত ধরেই আমি প্রথম আমার অসাধারণ ডিজাইনারের সামনে নত শিরে দাঁড়াই, লুটিয়ে পড়ি লজ্জায় আর অপরাধের গ্লানিতে। ইসলামের পথে আমার প্রথম হালকা পদচিহ্ন, এরপর একটু একটু করে মুসলিম হতে চাওয়া। ৩.৫ বছরের নাস্তিকতা আমার জীবনকে যে পঙ্কিল ঘূর্ণিপাকে ঘুরিয়েছে, তা থেকে বের হওয়া তো আর একদিনে সম্ভব নয়। নিজের প্রবৃত্তি আর সমাজ সংস্কৃতির পূজারি আমার সাথে শুরু হলো এক আল্লাহর পূজারি আমার যুদ্ধ। শুরু হলো চেষ্টা, মুসলিম হওয়ার চেষ্টা, আত্মসমর্পণের চেষ্টা, আত্মাকে সম্পূর্ণভাবে সমর্পণের চেষ্টা, পশুত্বেরও নিচু স্তর থেকে উঠে দুনিয়া ভর্তি মানুষের মাঝে সবচেয়ে অসাধারণ মানুষ হওয়ার চেষ্টা। আমার অতীতের অজস্র কালো মেঘে ঢাকা অন্ধকার আকাশ আমাকে বারবার হোঁচট খাওয়ায়, পথ দেখতে দেয় না। কত শতবার উল্টে পড়ে যাই, জামা ছিঁড়ে যায়, হাড় ভেঙে যায়, রক্তাক্ত হই কষ্টে। আবার উঠি, আবার হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তীব্র ব্যথায় খালি চোখ দুটো লোনা হয়ে গাল ভাসিয়ে দেয়। তবুও আশার বাণী আমাকে আলো দেখায়। সেই আলোয় ভর করেই আমি উঠে বসি, চোখ মুছে শক্ত পায়ে দাঁড়াই, না থামার দৃঢ় প্রত্যয়ে আবারও পা বাড়াই, সামনে চলতে থাকি। জানেন,
জান্নাতের বাগিচায় আর কলকল করে বয়ে যাওয়া টলটলে জলে আমার এই ক্ষতবিক্ষত পা দুটোকে ভেজাবো বলে আজও স্বপ্ন দেখি আপনার সাথে জান্নাতের বাগানে পাশাপাশি শুয়ে চিন্তামুক্ত হয়ে একটানা নীল আকাশ দেখব। ওই বাগান আর ঝর্ণার পানি আমি একবার ছুঁয়ে দিতে পারবো কিনা জানি না এই পথের শেষ সীমানায় আমি কি পৌঁছাতে পারবো। পুরস্কারের যোগ্য কি কোনোদিন হব, নাকি অন্ধকার কোনো ফাটলে আটকে সুতীব্র যন্ত্রণার চিৎকারেই আমার শেষ পরিণতি। আমি জানি শুধু হাঁটতে হবে এই পথেই, সামনেই হেঁটে যেতে হবে আলোর রেখা ধরে।